আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুরুতেই তোমাদেরকে জানাই শুভ সকাল। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায় যেটা হচ্ছে তোমার কি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনে আজকে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ রাসায়নিক বন্ধনে এই চ্যাপ্টারটার মধ্যে আমি যে টপিকসগুলো আলোচনা করব তোমরা হয়তো দেখতে পাচ্ছ সবাই। প্রথমে আছে আমার কি যোজ্যতা ইলেকট্রন, যোজনী, যৌগমূলক, যৌগের সংকেত, লব, অক্টেট এবং কি ডুপ্লেট অর্থাৎ অষ্টক নিয়ম এবং কি দুইয়ের নিয়ম, আয়নিক সমযোজী বন্ধন, লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার ইলেকট্রন, আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, ক্যালশ গঠন, দাতব বন্ধন। প্রিয় শিক্ষার্থী, আমার বিশ্বাস তোমাদেরকে আমি কেমিস্ট্রি প্রথম ক্লাসে বলেছিলাম, অর্থাৎ এই চ্যাপ্টারটা পড়ার আগে তোমাদের যে জিনিসটা একটু জানতে হবে সেটা হচ্ছে তোমার কি পর্যায় সারণী। পর্যায় সারণী কি আমার বিশ্বাস তোমরা ইতিমধ্যে সকলেই সুপরিচিত। এখানে আমাদের 118টা মূল নিয়ে তোমার কি করা হয়েছে, বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে গেলে যে জিনিসটা ছাড়া আমরা চ্যাপ্টারগুলো মোটেই বুঝবো না সেটা হচ্ছে তোমার কি পর্যায় সারণীর মূলগুলো। ম্যাক্সিমাম তোমার এই লেভেলের জন্য 1 থেকে 30টা মূল তোমাকে অবশ্যই কী করতে হবে, ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। অর্থাৎ এই মূলগুলোর বিশেষ করে মোলটার পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর এসবের সাথে যদি আমরা পরিচিত না হয়, আমরা এই চ্যাপ্টারগুলো পড়তে গেলে অনেকটা কী হবে, সমস্যা হবে। সো তোমরা দয়া করে চ্যাপ্টারটা পড়ার আগে 1 থেকে 30টা মূল এখনও যারা আয়ত্তে নিয়ে আসা নাই তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ, তোমরা এই মূলগুলোর সাথে কী হয়ে নেবে, ভালোভাবে সুপরিচিত হয়ে নেবে বা আয়ত্তে নিয়ে আসবে। এখন দেখো, এখানে প্রথমে যে টপিক্সটা সেটা হচ্ছে তোমার কি যোজ্যতা ইলেকট্রন। আমরা জানি যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কি কোনো মৌলের সর্ববহিস্থ স্তরের মোট ইলেকট্রনগুলোই সমূহ, অর্থাৎ মোট ইলেকট্রন সমূহ হচ্ছে তোমার কি যোজ্যতা ইলেকট্রন। আমি যদি তোমাদেরকে একটু বিস্তারিতভাবে জানাই, অর্থাৎ যেটা আমরা উদাহরণ ছাড়া মোটেই কিনা এই সংজ্ঞাটার সাথে বুঝবো না, আমি উদাহরণ দিয়ে তোমাদের কি করতেছি বুঝাই দিচ্ছি। আমার একটা আমি মূল নিচ্ছি, সেটা হচ্ছে তোমার কি ক্লোরিন। আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার কত, 17। তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, এখানে তোমার হবে কি 1s2 2s2 2p 6 3s2 3p 5। তাহলে তোমার 10টা 12 17টা। তাহলে তোমার এখানে টোটাল ইলেকট্রন কয়টা হলো, 17টা। আমি তোমাদেরকে বলেছিলাম সংজ্ঞা দেওয়ার সময়, এখানে আমাদের সর্ববহিঃস্তরের টোটাল ইলেকট্রনটা, অর্থাৎ এখানে কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছি আমি, 7টা। এই 7টা ইলেকট্রনটাই হচ্ছে তোমার কি যোজ্যতা ইলেকট্রন। তাহলে এই 7টা ইলেকট্রনটাই হচ্ছে তোমার কি ক্লোরিনের ব্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। এটা 7টা। ঠিক তেমনিভাবে আমরা অন্যান্য মৌলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা মৌলের সর্ববহিঃস্থ ইলেকট্রন বিন্যাসের ফলে আমরা দেখতে পাবো সর্ববহিঃস্তরের টোটাল ইলেকট্রনটা হচ্ছে তোমার কি যোজ্যতা ইলেকট্রন। এখন দেখো ক্লোরিনের ক্ষেত্রে, অর্থাৎ তার স্থিতিশীলতা অর্জনের জন্য আমরা জানি স্থিতিশীলতা বলতে কোনো মৌলের সর্ববহিঃস্তরে তোমার কয়টা ইলেকট্রন বিদ্যমান থাকে, 8টা ইলেকট্রন বিদ্যমান থাকে। তাহলে ক্লোরিনের আরও কয়টা ইলেকট্রন দরকার, আরও একটা ইলেকট্রন তোমার দরকার। তাহলে ক্লোরিন যদি তোমার কি করে আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তখন সেক্ষেত্রে তোমার কি হবে, ক্লোরাইড আয়ন। এটা হচ্ছে তোমার কি অ্যানায়ন, অর্থাৎ কোনো একটা মৌল ইলেকট্রন গ্রহণের ফলে ঋণাত্মক আয়নে পরিণত হলে সেটাকে আমরা বলবো কি অ্যানায়ন। এখন এই ইলেকট্রনটা দেবে কে, আমরা জানি সাধারণত গ্রুপ 1-এর মৌলগুলি তোমার কি করে থাকে, ইলেকট্রন দিয়ে থাকে। আমরা গ্রুপ 1-এর মৌলগুলো হচ্ছে তোমার কি লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো হচ্ছে আমার কি গ্রুপ 1-এর মূল। এই মূলগুলো ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করলে আমরা দেখতে পারবো এরা প্রত্যেকের বহিঃস্থিরে কয়টা করে ইলেকট্রন আছে, একটা করে ইলেকট্রন আছে, এবং এরা একটা ইলেকট্রন কি করতে পারে, দিতে পারে। তাহলে এখানে দেখো সোডিয়াম যদি তোমার একটা ইলেকট্রন কি করে থাকে, দিয়ে থাকে, তাহলে তোমার কি হবে সোডিয়াম আয়ন। অর্থাৎ কোনো একটা মূল একটা ইলেকট্রন ত্যাগের ফলে ধনাত্মক আয়নে পরিণত হলে তাকে আমরা বলে থাকবো কি ক্যাটায়ন। এক্ষেত্রে দেখো ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করলে তখন তার টোটাল ইলেকট্রন হবে কয়টা, 8টা। এবং সোডিয়াম আমরা জানি তার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 11। সে যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, ঠিক একইভাবে তার বহিঃস্তর আমরা কয়টা ইলেকট্রন দেখতে পাবো, 8টা। এটাই হচ্ছে তার কি স্থিতিশীলতা। সেক্ষেত্রে এই যে একটা ইলেকট্রন গ্রহণের ফলে ঋণাত্মক আয়নে পরিণত হলো, এটাই হচ্ছে তার কি যোজনী। অর্থাৎ কোনো একটা মূল যতটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের ফলে বহিঃস্তরে স্থিতিশীলতা অর্জন করে, অর্থাৎ
পূর্ণ করে থাকে, যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ বা শেয়ারের ফলে সে অস্ত্র পূর্ণ করতে পারে সেটাই হবে তার কি যোজনী। তাহলে আমরা এখানে আমরা বলতে পারি কি ক্লোরিনের ক্ষেত্রে যোজনী কত হবে তোমার 1, সোডিয়ামের ক্ষেত্রে তোমার যোজনী কত হবে 1। এটা ছিল তোমার কি যোজনী এবং যোজ্যতা নিয়ে আলোচনা। আসলে আমরা কখনো যোজনী এবং যোজ্যতা দুইটা জিনিস একই মনে করব না, কারণ দুইটা হচ্ছে তোমার কি ডিফারেন্ট জিনিস। এরপর আসো তোমার যৌগমূলক নিয়ে। যৌগমূলক জিনিসটা হচ্ছে তোমার কতিপয় মৌলের একাধিক পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন তোমার একটা পরমাণুগুচ্ছ তৈরি করে, এবং এই পরমাণুগুচ্ছ তোমার একটা পরমাণুগুচ্ছ তৈরি করে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং এটা একটা মৌলের নিয়ে আচরণ করে, এবং এইভাবে সে কি করে বন্ধন গঠনে অংশগ্রহণ করে। আমি যদি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিই তাহলে দেখো, অ্যামোনিয়াম আয়ন, ফসফোনিয়াম আয়ন, এই দুটো হচ্ছে তোমার কি ধনাত্মক আয়ন। হাইড্রোক্সিল আয়ন, কার্বনেট আয়ন, সালফেট, সালফাইড, নাইট্রেট, এভাবে তোমার এগুলোকে আমরা বলে থাকবো কি ঋণাত্মক আয়ন না যৌগমূলক। এখানে দেখো এটা হচ্ছে তোমার কি অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে তোমার কি ফসফোনিয়াম আয়ন, এটা হাইড্রোক্সিল, এটা কার্বনেট, এটা সালফেট, এটা সালফাইড, এটা নাইট্রেট, এরা প্রত্যেকে হচ্ছে তোমার কি যৌগমূলক। তোমাদের বইয়ে দেখতে পাবে একটা সুন্দর চার্টের মধ্যে দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থী তোমরা এই চার্টটাকে একটু কি করবে ভালোভাবে আয়ত্তে নিয়ে নেবে, কারণ এই চার্টটা যদি তোমাদের আয়ত্তে অর্থাৎ তোমরা এটা যদি ভালোভাবে একটু আয়ত্তে নিয়ে আসো, এটা আমাদের সামনে যখন আমরা অনেক যৌগ লিখতে যাবো সেক্ষেত্রে আমাদের কোনো কি হবে না, সমস্যা হবে না, এবং এটা ছাড়া তোমাদের যৌগ লেখাটা অনেকটা কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাহলে দেখো এখন আমি যদি তোমাকে একটা কি যৌগের নাম লিখতে বলি, আমি যদি তোমাকে বলি অ্যামোনিয়াম ফসফেট, যেটা আমি এখানে লিখছিলাম কি যৌগের সংকেত, অর্থাৎ যৌগ গঠনের জন্য ভালোভাবে আমার পারার জন্য আমাকে যৌগমূলক জিনিসগুলোর সাথে কি থাকতে হবে, ভালোভাবে সুপরিচিত থাকতে হবে। তোমরা অনেকেই এই জিনিসটা কি করে থাকো, বাদ দিয়ে থাকো বা শিখো না, সে কারণে তোমরা যৌগ লিখতে গিয়ে অনেকটা কি করে থাকো, সমস্যা ফেস করে থাকো। সে কারণে তোমাদের প্রতি আমার অনুরোধ, তোমরা এই যৌগমূলক চার্টটা তোমাদের বইয়ে চার্ট আকারে সুন্দর করে কি করা আছে, দেওয়া আছে, তোমরা একটু কি করে নেবে, দেখে নেবে। বা আমি এখানে কি করলাম, লিখে দিলাম। আমি যদি তোমাকে এখন লিখতে বলি অ্যামোনিয়াম ফসফেটের সংকেত, তাহলে আমি কি লিখবো, আমি তোমাকে বলছি কি অ্যামোনিয়াম ফসফেট। আমরা জানি অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে তোমার কত প্লাস, ফসফেটের যোজনী কত তোমার 3। আমরা জানি যৌগ গঠনের সময় যোজনী কি হয়, তোমার পরিবর্তন হয়, অর্থাৎ যৌগ গঠনের সময় যোজনী তোমার কি হবে, পরিবর্তিত হবে। তাহলে এর যোজনীটা কার কাছে আসবে, অ্যামোনিয়ার কাছে আসবে। এটা হচ্ছে তোমার কি অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। ঠিক তেমনিভাবে আমরা অনেকগুলো যৌগের এভাবে কি করতে পারি, এই নিয়ম ফলো করে লিখতে পারি। আমি তোমাকে যদি বলি ক্যালসিয়াম কার্বনেটের সংকেত লিখো, আমরা জানি ক্যালসিয়ামের যোজনী হচ্ছে তোমার কত 2, কার্বনেটের যোজনী হচ্ছে তোমার কত, তাহলে আমরা জানি যৌগ গঠনের সময় যোজনী কি হবে, পরিবর্তিত হবে। তাহলে তোমার ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হবে কি CaCO3। একইভাবে আমি যদি তোমাকে বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত লিখো, তাহলে তুমি কি লিখবে, আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজন হচ্ছে তোমার কত 3, এবং ক্লোরিনের যোজন হচ্ছে তোমার কত 1 -1। তাহলে এখানে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যৌগ কি হবে AlCl3। এভাবে তুমি কি করবে, অন্যান্য যৌগ নিয়ে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা যদি এই নিয়মটা ফলো করে থাকো, আমার মনে হয় তোমার কি যৌগের সংকেত লেখার ক্ষেত্রে আর কোনো কি হবে না, সমস্যা হবে না। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করো, এই যৌগের সংকেত লিখতে গিয়ে আমাদের যে জিনিসটা জানা উচিত, মৌলের কি জানা উচিত, যোজনী জানা উচিত, সাথে আরেকটা জিনিস জানা উচিত আমার কি, এই যৌগমূলকগুলোর সাথে আমার কি সুপরিচিত থাকা উচিত।
এটাই ছিল আমার কি যৌগের সংকেত নিয়ে আলোচনা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের প্রতি আবার আমার রিকোয়েস্ট, আমাদের রসায়ন বিজ্ঞান বইয়ে আমরা একটা জিনিস ফলো করতে গেলে তোমরা যে জিনিসটা নিয়ে সমস্যা ফেস করে থাকো, যৌগগুলোর সংকেত লিখতে গিয়ে অনেকে কী করে থাকো, অনেকটা ভুল করে থাকো। তোমরা আমি যে নিয়মটা ফলো দেখালাম এটা কী করে থাকবে, একটু ভালোভাবে অনুসরণ করবে এবং বাসায় তোমরা আর কী করবে, অনেকগুলো যৌগের সংকেত এভাবেই কী করে থাকবে, চর্চা করে থাকবে। এরপর আসো আমি আলোচনা করব ল অফ অক্টেট এবং কি ডুপ্লেট। আর অর্থাৎ এটা হচ্ছে তোমার কি অষ্টক নিয়ম এবং কি দুইয়ের নিয়ম। আমরা জানি আমাদের পর্যায় সারণীর লাস্ট গ্রুপের যে মৌলগুলো হচ্ছে সেটা হচ্ছে তোমার কি ইনার্ট গ্যাস, যেটাকে আমরা বলে থাকি কি নিষ্ক্রিয় গ্যাস। এই মৌলগুলো হচ্ছে তোমার কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন। আমরা এই প্রত্যেকটা মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস পর্যালোচনাগুলো দেখতে পাবো। এদের প্রত্যেকের বহিঃস্থিত তোমার কয়টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন, অর্থাৎ NH2 NP6 NH2 NP6। কিন্তু এক্ষেত্রে আমার একটার ক্ষেত্রে কি একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে তোমার কি হিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রে তোমার বহিঃস্থিত ইলেকট্রন আছে তোমার কয়টা, 2টা। এই যে 2টা ইলেকট্রন সেটা হচ্ছে তোমার কি ডুপ্লেট, অর্থাৎ দুইয়ের নিয়ম। আবার এই অক্টেটটা হচ্ছে তোমার কি যে কোনো মৌলের বহিঃস্থিত যদি তোমার কয়টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন বিদ্যমান থাকে, সেটা হচ্ছে তোমার কি অষ্টক নিয়ম। তাহলে আমরা অষ্টক নিয়ম বলতে পারি কোনো পরমাণুর স্থিতিশীলতা অর্জনের জন্য যদি সে বহিঃস্তরে 8টা ইলেকট্রন অর্জন করে, সেটাকে আমরা মূলত কি বলে থাকি, অষ্টক নিয়ম বলে থাকি। এরপর আসো আয়নিক ও সমযোজী বন্ধন। আমার বিশ্বাস ইতিমধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা আয়নিক ও সমযোজী বন্ধন কাকে বলে এবং অর্থাৎ আয়নিক এবং সমযোজী বন্ধনের সাথে সবাই কি সুপরিচিত। তাও আমি আজ আরেকটু কি করব, ডিসকাস করব। আয়নিক বন্ধন আমরা জানি ধাতু এবং অধাতু পরমাণুসমূহ ইলেকট্রন ত্যাগ এবং কি গ্রহণের ফলে ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টির ফলে তোমার কি হয়, আয়নিক বন্ধনটা গঠিত হয়। এখানে দেখো আমি বলেছিলাম কি ত্যাগ এবং কি গ্রহণ। তাহলে আমি যদি একটা ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে দেখো এই ক্যালসিয়াম পরমাণু তোমার কি করে থাকবে, 2টা ইলেকট্রন ত্যাগ করে থাকে। এই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে কে, তোমার ক্লোরিন পরমাণু। তাহলে সে কি হবে, ক্লোরাইড। এখানে দেখো আমি বলেছিলাম কি ত্যাগ এবং কিসের ফলে, গ্রহণের ফলে। তাহলে ত্যাগ এবং গ্রহণটা দেখো, এখানে ক্যালসিয়াম সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, তোমার 2টা ইলেকট্রন কি করতে পারে, ত্যাগ করতে পারে। এই ত্যাগকৃত ইলেকট্রনটা অন্য একটা পরমাণু কি করতে হবে, তোমাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করলে আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার কত, 17 হলে তার আরেকটা ইলেকট্রন অষ্টক পূরণের জন্য তাকে আরেকটা ইলেকট্রন কি দরকার। এই ইলেকট্রনটা সে কার কাছ থেকে নেবে, ক্যালসিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা এই ক্লোরিন পরমাণু কি করবে, গ্রহণ করবে। গ্রহণ করলে তাহলে তোমার কি হবে, এটাই হচ্ছে তোমার কি আয়নিক যৌগ। অর্থাৎ এখানে দেখো আমি বলেছিলাম সংজ্ঞা দেওয়ার সময় একটা পরমাণু তোমার কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, আর একটা পরমাণু তোমার ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে ক্যালসিয়ামটা কি করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে এবং ক্লোরিনটা তোমার কি করেছে, ক্যালসিয়ামটা ত্যাগ করেছে, ক্লোরিনটা তোমার কি করলো, এই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করলো। এভাবে তুমি যদি চিন্তা করো সোডিয়াম ক্লোরাইড নিয়ে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে, দেখো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও সোডিয়াম পরমাণু কি করে থাকে, একটা ইলেকট্রন ত্যাগ করে থাকে এবং এই ত্যাগ ইলেকট্রনটা গ্রহণ করবে কে, ক্লোরিন। তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার ক্লোরাইড। তাহলে একটা জিনিস খেয়াল করো, আয়নিক বন্ধনটা আমরা যদি আরেকটু সংজ্ঞাটা ভালোভাবে দিতে যাই, তাহলে ধাতব অধাতু পরমাণুসমূহ ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ফলে ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টির ফলে তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, এই সংজ্ঞাটা দেওয়ার ক্ষেত্রে তোমাকে এই ইলেকট্রোস্ট্যাটিক কথাটা একটু কি করতে হবে, উল্লেখ করতে হবে। যেটা হচ্ছে তোমার কি যেটা মোস্ট একটা স্ট্রং বন্ড তৈরি করে, যে আকর্ষণ বলটা সৃষ্টির ফলে যে বন্ডটা গঠিত হয় তাকে আমরা মূলত বলে থাকি কি আয়নিক বন্ধন। এরপর আসে তোমার সমযোজী বন্ধন। আমরা জানি সমযোজী বন্ধন গঠিত হয় তোমার কিসের ফলে, ইলেকট্রন শেয়ারের ফলে। অর্থাৎ
দুটা পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ধনটা গঠিত হয় তাকে আমরা মূলত বলে থাকি কি সমযোজী বন্ধন। এখানে আমি কয়েকটা সমযোজকের উদাহরণ লিখতেছি, দেখো মিথেন, অ্যামোনিয়া, পানি। এরা প্রত্যেকেই এক একটা কি সমযোজী যৌগ এবং এদের প্রত্যেকটার এক একটা কি আছে তোমার কাঠামো আছে। এই কাঠামোটা আমাকে আলোচনা করতে হবে, কাঠামোটা একটু জানা দরকার তোমাদের। এখানে দেখো আমি তিনটা যৌগ লিখেছি, এটা হচ্ছে তোমার কি মিথেন, এটা হচ্ছে তোমার কি অ্যামোনিয়া, এটা হচ্ছে তোমার কি পানি। অনেকেই বলতে পারো বা আমি আরেকটা যৌগ লিখতেছি, এটা হচ্ছে তোমার কি কার্বন ডাই অক্সাইড। এরা প্রত্যেকটাই তোমার কি সমযোজী যৌগ। এখন তোমাদের মনে প্রশ্ন আসে এদের শেপটা এরকম কেন, বা এদের শেপটা এরকম কেন, এখানে কার্বন ডাই অক্সাইডের আকারটা এরকম কেন। এটার পিছনে তোমার কিছু কি আছে, ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে আমরা জানি এই ব্যাখ্যাটা জানার আগে তোমাদেরকে একটু জানতে হবে কি লোন পেয়ার এবং বন্ড পেয়ার ইলেকট্রন নিয়ে। আমরা যদি কার্বন ডাই অক্সাইড ইলেকট্রন নিয়ে একটু পর্যালোচনা করি, দেখি আমরা জানি এটা হচ্ছে তোমার কি কার্বন নিউক্লিয়াস। তাহলে এর ক্যাশ শেল অর্থাৎ প্রথম শেলে বিদ্যমান থাকে তোমার কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। এবং এর ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে তোমার কার্বনের পারমাণবিক সংখ্যা যেহেতু তোমার কত 6, তাহলে প্রথম শেলে তোমার কয়টা ইলেকট্রন, দুইটা। আরও কয়টা ইলেকট্রন থাকে তোমার, তার 4টা। আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা কি যৌগ, সমযোজী যৌগ। তাহলে সে কি করে থাকে, ইলেকট্রন শেয়ার করে থাকে। এটা হচ্ছে তোমার কি অক্সিজেন নিউক্লিয়াস। তাহলে এর প্রথম শেলে তোমার থাকে কয়টা, দুইটা। তার অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা কত জানি, 8। তাহলে তার আরও কয়টা ইলেকট্রন বিদ্যমান, আরও 6টা। সে দুইটা ইলেকট্রন তার সাথে কি করবে, শেয়ার করবে। তার আরও ইলেকট্রন বিদ্যমান থাকে কয়টা, এটা হচ্ছে তোমার কি অক্সিজেন নিউক্লিয়াস। প্রথম শেলে থাকে কয়টা, দুইটা। তাহলে এই ক্ষেত্রেও সে দুইটা ইলেকট্রন কি করবে, বন্ধন শেয়ারের কাজে অংশগ্রহণ নেবে। তার আরও ইলেকট্রন আছে কয়টা, এখানে যে দেখতে পাচ্ছ, এখানে তোমার এটা হচ্ছে তোমার কি কার্বন, এটা হচ্ছে তোমার কি অক্সিজেন, এটা হচ্ছে তোমার কি অক্সিজেন। তাহলে এখানে প্রত্যেকটা অক্সিজেন পরমাণু কয়টা ইলেকট্রন শেয়ার করেছে, দুইটা। এবং এই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা অক্সিজেন পরমাণু কার্বনের সাথে কয়টা ইলেকট্রন শেয়ার করেছে, দুইটা। এখন দেখো এখানে যে ইলেকট্রনগুলো, এগুলো হচ্ছে তোমার কি বন্ধন জোড় ইলেকট্রন বা বন্ড পেয়ার ইলেকট্রন। এরপর এখানে যে ইলেকট্রনগুলো বিদ্যমান থাকে তাদেরকে আমরা বলে থাকি কি লোন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে বন্ড পেয়ার আমরা জানি লোন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণটা গ্রেটার দেন তোমার বন্ড পেয়ার ইলেকট্রনের তুলনায় তোমার লোন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ ক্ষমতাটা কি বেশি। এই বেশি হওয়ার কারণে এখানে দেখো এই অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে এক জোড়া তোমার কি আছে, লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। এই ইলেকট্রন থাকার কারণে তার বিকৃতি রূপ লাভ করে, সে তার শেপটা তোমার
এ ধরনের কি করে গঠন করে, অর্থাৎ সেক্ষেত্রে তোমার অ্যাঙ্গেলটা হয় কত 160 ডিগ্রি। অর্থাৎ তোমরা যদি কেউ অ্যামোনিয়ার শেপটাকে ঠিক এভাবে এঁকে দাও তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে না, হবে না। তাকে কারণে যদি তোমরা পানির সঙ্গেটাকে এভাবে লিখে থাকো তাহলে তোমাদের এটা কি হবে না, সঠিক হবে না। এবং ঠিক তেমনিভাবে অ্যামোনিয়ার সঙ্গেটাকে যদি তোমরা এভাবে সরাসরি লিখে থাকো তাহলে তোমাদের এটা কি হবে না, সঠিক হবে না। কারণ এখানে লোন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ ক্ষমতাটা বনফেয়ার ইলেকট্রনের তুলনায় কি বেশি, এই বেশি হওয়ার কারণে তারা একটু কি করে বিকৃতি রূপ ধারণ করে, এবং যে ক্ষেত্রে তাদের অ্যাঙ্গেলটা কত হয়ে যায়, অ্যামোনিয়ার ক্ষেত্রে 160 ডিগ্রি এবং পানির ক্ষেত্রে কত ডিগ্রি, 105 ডিগ্রি। ঠিক তেমনি তোমার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমার অ্যাঙ্গেলটা কত হয়, 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা ছিল আমার কি আয়নিক ও সমযোজী বন্ধন নিয়ে আলোচনা। এরপর আমরা এবং লোন পেয়ার এবং বন্ড পেয়ার ইলেকট্রন, এরপর আসা আমরা আয়নিক এবং সমযোজীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা জানি আয়নিক এবং সমযোজী যৌগসমূহ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটাকে মাধ্যমে তাদের বন্ধনটা একটু কি হয়, মোস্ট স্ট্রং হয়। স্ট্রং হওয়ার কারণে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তোমার কি হবে, বেশি হবে। তোমাদের বইয়ে উল্লেখ করেছে, তোমরা দেখতে পাবে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। সোডিয়াম ক্লোরাইডের তোমার গলনাঙ্ক হচ্ছে কত, 1465 ডিগ্রি সেলসিয়াস, এবং তার স্ফুটনাঙ্ক হচ্ছে কত, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে তোমার কত, 1465 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তার কি গলনাঙ্ক, এবং তার স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার কত, 801 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তেমনি মিথেনের ক্ষেত্রে, যেটা একটা তোমার কি সমযোজী যৌগ, তার গলনাঙ্কটা হচ্ছে তোমার কত, -183 ডিগ্রি সেলসিয়াস, এবং তার স্ফুটনাঙ্ক হচ্ছে কত, -162 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা জানি সমযোজী যৌগসমূহ দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে কি হয়, গঠিত হয়, যেক্ষেত্রে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি মোটেই কম, কার তুলনায়, আয়নিক যৌগের তুলনায়। এরপর আমরা জানি আয়নিক যৌগসমূহ তোমার কি হয়, পানিতে দ্রবীভূত হয়। এই দ্রবীভূত হওয়ার পেছনে যে কারণটা, আমরা জানি আয়নিক যৌগসমূহ তোমার ধনাত্মক এবং কি ঋণাত্মক আয়ন সৃষ্টি করে। আমি যদি একটা আয়নিক যৌগ নিই, এটা হচ্ছে তোমার কি সোডিয়াম ক্লোরাইড, তাহলে এরা আয়নিত হয় তোমার কি হয়, সোডিয়াম আয়ন কি ক্লোরাইড আয়ন। এখানে দেখো পানি, এই পানির ক্ষেত্রে এখানে তোমার কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এর মধ্যে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকার ফলেও সে বন্ধন জোড় ইলেকট্রনটা তার নিজের দিকে কি নেয়, টেনে নেয়। টেনে নেওয়ার ফলে সে কি ডেল মাইনাস এবং এটা কি ডেল প্লাস, অর্থাৎ ধনাত্মক এবং কি ঋণাত্মক আয়ন সৃষ্টি করে। এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টির ফলে আমরা জানি নেগেটিভ আয়ন তোমার কাকে আকর্ষণ করে, পজিটিভ আয়নকে, এবং পজিটিভ আয়ন কাকে আকর্ষণ করে তো তোমার নেগেটিভ আয়নকে। এর ফলে এদের মধ্যে কি হয়, আয়নিক যৌগটা পানির মধ্যে কি হয়, দ্রবীভূত হয়। যেটা তোমার কি হয় না, সমযোজী যৌগসমূহ তেমন একটা পানিতে দ্রবীভূত হয় না। এর ফলে আমরা জানি কিছু সমযোজী যৌগ তোমার কি হয়, পানিতে দ্রবীভূত হয়, যেটা হচ্ছে তোমার কি গ্লুকোজ, যেটা স্ট্রংলি তোমার পানির মধ্যে কি হয়, দ্রবীভূত হয়। এরপর আসে তোমার কি ক্যালাস গঠন নিয়ম। ক্যালাস গঠন একটা সিম্পল একটা জিনিস, অর্থাৎ এখানে একের অধিক পরমাণু তোমার একটা বিরাট ধরনের কি করে কাঠামো গঠন করে। দেখো এখানে আমি যদি একটা আলোচনা করি, এটা হচ্ছে তোমার যৌগটার নাম হচ্ছে তোমার কি সিলিকা, যেটা আমরা সবাই চিনি। এখানে সিলিকন, অক্সিজেন, সিলিকন, অক্সিজেন, সিলিকন। এখানে প্রত্যেকটা সিলিকনের ব্যালেন্স হচ্ছে তোমার কত, 4। প্রত্যেকটা অক্সিজেনের ব্যালেন্স হচ্ছে তোমার কত, 4। তাহলে দেখো সিলিকন, অক্সিজেন, সিলিকন, অর্থাৎ এক্ষেত্রে এভাবে তোমার কি হয়, কাঠামোটা গঠিত হয়। এটা ছিল তোমার কি ক্যালাস গঠন। এরপর আসো দাতব বন্ধন। আমরা জানি দাতব বন্ধন হচ্ছে তোমার কি দাতব পরমাণুসমূহ পরস্পরের সাথে তোমার কি হয়, বন্ধন অংশগ্রহণ হয়। এর ফলে এদের মধ্যে ইলেকট্রনগুলো তোমার কি থাকে, যেটাকে আমরা সঞ্চরণশীল ইলেকট্রন বলি। এই ইলেকট্রনগুলো তোমার তখন নির্দিষ্ট একটা, যখন দাতব পরমাণুসমূহ বন্ধন অংশগ্রহণ করে, নির্দিষ্ট একটা পরমাণুর আওতাধীন থাকে না, তাদেরকে আমরা সঞ্চরণশীল ইলেকট্রন বলতে কি, যখন আমরা একটা পরিবাহীর সাথে তাদেরকে সংযোগ দিই, তখন এই সঞ্চরণশীল ইলেকট্রনের ফলেই ধাতুসমূহ তোমার কি করে থাকে, মূলত বিদ্যুৎ পরিবহন করে থাকে।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের হয়তো একটু দুর্বুদ্ধ মনে হতে পারে সামান্য একটা টপিকস আলোচনা করতে গিয়ে, এখানে আমার অনেক কিছু আসছে। আমার অনুরোধ তোমাদের প্রতি, তোমরা এগুলো নিয়ে কী করবে না, ঘাবড়াবে না। তোমাদেরকে একটু মেন্টালি শান্ত মতে কী করতে হবে, চিন্তা করতে হবে। প্রত্যেকটা বিষয় তোমরা যদি আস্তে আস্তে একটু চিন্তা করো, তোমরা হুট করে একটা, অর্থাৎ এই রসায়ন বিজ্ঞানের চ্যাপ্টারগুলো করতে গেলে তোমাকে একটু কী করতে হবে, ধারাবাহিকভাবে যেতে হবে। আর এভাবে ধারাবাহিকভাবে একটু ফলো করবে। প্রত্যেকটা জিনিস বেসিক্যালি তোমরা কী করবে, জানার চেষ্টা করবে। আজকে আমি এতটুকুই আলোচনা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।